একই বিছানায় আপনার হাজবেন্ড আর একটা মহিলা, হ্যাঁ আমি সে আমাকে আপনার কাছ থেকে আদর নিয়ে সে যাচ্ছে, সে বাজে পাড়ায় যাচ্ছে, মানে এটা আপনাকে বললো? হ্যাঁ ডাকতেছে জানু, হ্যাঁ। ঘুমাইতেছে আর একটা মেয়ের সাথে, হ্যাঁ। আর একজনের সঙ্গে নাইট ক্লাবে যাচ্ছে, সারাদিন মদ খাইতেছে, ডাল খাইতেছে, হ্যাঁ। এরপরেও জানু চলতেছে। হ্যাঁ হ্যাঁ জানু, এবং সে আমাকে কপালে একটা কিস করে গেছে আমার পা, যিনি 9 বছর বয়সে আমাকে হ্যারাসমেন্ট করতে চাইছে। এবং এই কথাটা আমার ফুল ফ্যামিলির লোকজনই জানে। সে কি করলো, আমি বাথরুমে বেরোবো, আমি দেখলাম আমার দেয়া কাপে সে 2টা ট্যাবলেট মিশাইছে, দেওয়ার পর আমাকে দিছে, ওইটা আমি খেয়ে ফেলছি দেখার পরে। হ্যাঁ, আল্লাহর কি রহমত, আমার ঘুম আসে। যখন আমি শুইলাম, শোয়ার পরে সে আমার হাত নাড়লো, আমার নাক দেখলো, আমাকে এমন করে দেখলো, আমি সেন্সলেস। এই অভিনয়টা আমি করছি। সে আমাকে মাঝখান থেকে সাইডে নিয়ে গেল, সাইডে নিয়ে শোয়াইলো, শোয়ায় তারা ইন্টিমেটি শুরু করলো। আর আমি চুপ করেছিলাম, যখন তারা ওপেন হয়ে যাবে তখনই আমি শো করব। যারা তখন কাজ শুরু করছে, আমি উঠে গিয়ে লাইট চালাই। ওই মেয়েকে পায়ে ধরে বলছে, আমার বাচ্চারা পায়ে ধরে বলছে, আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবা ছাড়া থাকতে পারবো না, আমার মা পারবে না। রাইট নাও আমার ছেলের বয়স 11 বছর, কোনো স্কুলে পড়াইতে পারি না। ধরেন একবার লাইফে ভুল হলো, তারপরে আরো একবারও কি ভুল হয়? ইচ্ছে করে অনিচ্ছা করে মানুষ কত রকম করে বিপদে পড়ে, নিজের জীবনটাকে তছনছ করে দেয়। আজকের এই গল্পটা শুনলে সেরকমই একটা ইঙ্গিত আপনি পাবেন। অনেক মানুষের উপকার হবে, কারণ আপনারা জানতে পারবেন কি করা উচিত, কি করা উচিত না, কাদের সাথে মেশা উচিত, কেমন করে মেশা উচিত, কেমন করে সফলতার দিকে এগোনো উচিত। আমাদের ছোট্ট একটা চ্যানেল, আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে যে কোনো অন্যায়ের, যে কোনো খারাপ কিছুর প্রতিবাদ করার, সচেতন করার জন্য। আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে লিখবেন কোনটা খারাপ ভালো হচ্ছে, স্ক্রলে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমাদের সঙ্গে যোগাযোগ করা যায়। আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনি তো পরিচিত মুখ এবং দীর্ঘদিন ধরে কাজ করছেন আপনি বিউটি ইন্ডাস্ট্রিতে। জি। আপনার চোখে জল জমলো কেমন করে? আসলে অনেকটা, এটা বলতে গেলে মানে আমি যেহেতু আসছি আপনার এখানে, আমার থ্রু 8-10টা মানুষ জানবে, যারা এখনো টেনেজ আছে, যারা প্রেম করছে বা বিয়ের স্বপ্ন দেখছে, বা বাবা মার কথা না শুনে নিজেদের ডিসিশনটাকে বড় মনে করছে, তাদের উদ্দেশ্যেই আমার এই লাইফ স্টোরিটা আমার বলা। আমি একদম বিনা দ্বিধায়, হয়তো অনেকেই আমার স্টোরিগুলো জানে না। 2002 সালে আমার কাজিনের সাথে আমার বিয়ে হয়। তো প্রথম দিকে ভালোই ছিলাম আমরা, উনি স্টুডেন্ট ছিলেন, আমিও স্টুডেন্ট ছিলাম। আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়, কারণ আপনি খুলে ফেলতে পারেন চাইলে। আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায় কারণ হচ্ছে অ্যাফোর্ড করতে পারতেছিলাম না, আমিও না সেও না। এবং ওর যেহেতু ঢাকায় কেউ ছিল না, উনি হচ্ছিল আমার বাবার সৎ ভাইয়ের ছেলে ছিল, ওর বাবা মারা গ্রামে থাকতো আর উনি ঢাকায় পড়াশোনা করতেন আমার দাদুর কাছে থেকে। তো এই অবস্থায় আমাদের প্রেম হয়, প্রেম থেকে বিয়ে। তা আমরা থাকতাম দাদুর কাছে। ওখানে অনেক ধরনের মানসিক টর্চারের শিকার আমি হয়েছি, কেন থাকতেছি এখানে, এটা সেটা অনেক কিছু হয়েছে। যাই হোক, ফাইনালি আমরা সংসার শুরু করি। যখন দাদুর বাসায় আমরা থাকি, আমি তখন একটা জব করি, মার্কেটিং জব করি। তো ওখানে আমি জবে যাই ওনার পড়াশোনা কন্টিনিউ করার জন্য। আর উনি ছাদে দাঁড়িয়ে ওনার ফ্রেন্ডের বোনের সাথে ইটিশ পিটিশ করে বিয়ের পর পর। বিয়ের পর পর, ওটা মেবি 6 মাস কি 8 মাস। তাহলে বিয়েটা করলো কেন? বিয়েটা হয়েছে, আমিও ওনার প্রতি অনেক বেশি পাগল ছিলাম, কারণ আমার বয়স তখন 14.5 বছর, আমার বয়স খুব একটা বেশি ছিল না। এবং আমার প্রেম এবং পুরুষ মানুষ আমি ওনাকে দিয়েই চিনছি। আমার জীবনে আমি কোনোদিন আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম, কারোর সাথে কথাই বলতাম না। তো ওনাকে দিয়েই আমি পুরুষ মানুষটাকে চিনছি। তো ওনার প্রতি আমার বেশি এগ্রেসিভনেস ছিল, ওনারও ছিল, ওনারও ভালোবাসা ছিল, কিন্তু ওনার এই যে জিনিসগুলো, এগুলো আমার চোখে ধরা পড়ে যায়। তো এক পর্যায়ে ওটা খুব একটা ডিপ কিছু ছিল না, বাদ হয়ে যায়। বাদ হয়ে যাওয়ার পরে আমাদেরকে আমরা যে দাদুর বাসায় ছিলাম,
ওরা এক পর্যায়ে আমাদেরকে আলাদা করে দেয় যে না এইভাবে করে আর রাখা যাবে না, মানে অনেক প্রেসার চলতে থাকে। তখন আমরা একটা সাবলেটে একটা বাসা নেই। হুম। কিন্তু ইতিমধ্যে তার সঙ্গে মানে মিরপুরের একটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন শুরু হয়ে যায়। তখন আপনি নতুন বউ? হ্যাঁ, আমি নতুন বউ, 1-1.5 বছরও হয় নাই। আমাদের ফার্স্ট ম্যারেজ ডেরও আগের কথা এটা। তো ওনার সাথে ফিজিক্যাল কেন? এটা আসলে আমি মানে হয় না যে ওই যে আমাদের একটা বাস্তব কথা আছে না যে অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে যেটা হয়, ও হঠাৎ করে টাকা দেখে ফেলে। তখন নতুন নতুন এই যে এটিসিএল বাস বাস ছিল মোহাম্মদপুরের, ওগুলার কাউন্টারে তার জব ছিল এবং ওখানে 2 নম্বরই টাকা ছিল। তো ওখানে সে মানে ওখান থেকে তার 2 নম্বরই টাকা প্রত্যেক দিন 1000 টাকা আসতেছে। ওই জায়গা থেকে যখন সে একটা ক্লাবে যায়, তার আবার ওই এটা সেটা খাওয়ার একটু নেশা ছিল, আবিজাবি খাওয়ার। তো এক মেয়ে ওখানে আসে, ওই মেয়ে এসে দেখে যে ওই মেয়ে আসছে ওই কি যেন বিএনপির ক্লাব না কোথাও একটা, যাই হোক আমি অতটা বলতে পারবো না। ওখানে ওই মেয়ে আসে, এসে দেখে যে সে র্যান্ডম টাকা ভাঙতেছে। তখন ওই মেয়েটা টার্গেট করে। ওরা প্রতিদিন ফেন্সিডিল খাইতো, প্রতিদিন। হ্যাঁ, তো একদিন আমার প্রচন্ড কাশি, আমি দম নিতে পারতেছিলাম না। সে আমাকে একটা ওষুধ এনে দিয়ে বলে একটা কাপে করে দেয়। ও প্রথমে এসে বলে কি দাঁড়াও আমি চা বানায় নিয়ে আসি। সে ঘন করে চা বানায় নিয়ে আসে, নিয়ে এসে একটা কাপে করে আমাকে একটু ওষুধ দেয়, দিয়ে বলে কি এটা খাইলে তোমার কাশি ভালো হয়ে যাবে। তখন আমি বললাম এটা বোতল না কেন, একটা প্যাকেটে ছিল, এটা বোতল না কেন? তখন সে বলে যে এটা এভাবেই খেতে হয়, খাও। আমি পুরোটা খেয়ে ফেলি। খেয়ে ফেলার পরে আমার জানি কেমন লাগতেছিল। সে আমাকে অনেকগুলো চকলেট এনে দেয় এবং চা খাওয়ায়। চাটা প্রচন্ড মিষ্টি ছিল এবং আমার খুব ভালো লাগতে থাকে। কিন্তু আমি বসে আছি, হাঁটতেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি দুনিয়াতে নাই, কোনো এক জায়গায় হয়তো একা বসে আছি, এরকম একটা ফিলিংস আমার কাজ করতেছিল। পরে আমি জানতে পারি ওটা ফেন্সিডিল ছিল, তখন আমি জানি নাই। যাই হোক, তারপরে এরকম চলতে থাকে। উনি প্রায় রাতে বাসায় ফেরে না, দিনের বেলাও সারাদিন থাকে না। পয়লা বৈশাখে আমি প্ল্যান করছি, আগে সে আমাকে খুব ঘুরাইতে নিয়ে যেত। পয়লা বৈশাখে আমি প্ল্যান করছি, সে আমাকে সময় দেয় নাই। পরে একদিন রাতের বেলা সে বাসায় আসছে, এসে বলতেছে যে এসেই সে চলে যাবে, টাকা গুনতেছে, মানে যেহেতু ভাঙড়ি টাকার বিজনেস করে টাকা গুনতেছে। তা আমি জিজ্ঞেস করছি তুমি কি বেরোবা? তখন 10:30 বাজে। তা বললো কি হ্যাঁ আমি তো বের হব, আমি তো রাতে আসবো না। তা আমি বললাম কেন আসবা না? বললো কি তুমি খায় ঘুমায় যাও। সে আমাকে জানু বলতো, সবসময় নাম বলতো না। তুমি খায় ঘুমায় যাও, আমি আসবো না। ডাকতেছে জানু, হ্যাঁ ঘুমাইতেছে আর একটা মেয়ের সাথে, হ্যাঁ আর একজনের সঙ্গে নাইট ক্লাবে যাচ্ছে, সারাদিন মদ খাইতেছে, ডাল খাইতেছে, হ্যাঁ এরপরেও জানু চলতেছে। হ্যাঁ হ্যাঁ জানু। এবং সে আমাকে কপালে একটা কিস করে গেছে এবং আমাকেও বলছে তুমি আমার কপালে একটা কিস দাও। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন, সে আমাকে বলে গেছে সে বাজে পাড়ায় যাচ্ছে। সে আমাকে আপনার কাছ থেকে আদর নিয়ে সে হ্যাঁ যাচ্ছে সে বাজে পাড়ায় যাচ্ছে। কারণ হচ্ছে মানে এটা আপনাকে বললো? হ্যাঁ এটা বলল। কারণ হচ্ছে তার ঠিক কয়েকদিন আগেই মানে র্যান্ডম, তো সে তো তার শারীরিক চাহিদা তো মিটায় আসতেছে, আমার কাছে এসে তো ওটার তার নাই। হ্যাঁ। না থাকার কারণে সে বলতেছে আমি ফেইলর, আমার কাছ থেকে দুর্গন্ধ আসতেছে, আমি ফেইলর, আমি তাকে পোষাতে পারছি না। আচ্ছা, সে তারপরে বলে গেল আমি ওখানে যাব, আমার চাহিদা আমার লাগবে। আমি বললাম যাও। আমার চোখ দিয়ে পানি পড়তেছে, তো এখনো চোখ ভেজা। আমি বললাম যাও। আমাকে বললো জানো আমাকে একটা কপালে কিস দিয়ে দিবা।
ও মাই, আমি দিয়েও দিলাম। যখন আমি ভাবলাম সে যেতে পারবে না, সে যখন বের হয়ে গেল, আমি ওড়না খুঁজে পাচ্ছিলাম না। আমি দৌড়ে বাইরে গেছি, যাওয়ার পরে দেখেছি সে চলে গেল পিছনের দিকে, আর তাকাইলো না। আপনার হাজবেন্ড আপনাকে রেখে আপনাকে বলে খারাপ পাড়াতে ঢুকতে, হ্যাঁ, হ্যাঁ। আমি যদি এর দৌড়ে, চেয়ে মরে যাওয়া ভালো। আমি কাজী নজরুল ইসলাম রোডে তখন আমি থাকি, যদি আমি ওই মাথায় যেতাম, ওই একটা ক্যাব দাঁড়ানো ছিল, ওর ফ্রেন্ড ছিল এবং ওই মেয়েটা সহ ওই গাড়িতেই ছিল। জাস্ট আমি যদি ওই মাথায় যাইতাম, গেল, চলে গেল। একটা সময় আরেকদিন সে আসছে, না তার ফ্রেন্ডকে পাঠাইছে অন্য আরেকদিন। সেই দিন সারাটা রাত আমি ঘুমাই নাই। আমি ঘড়ির কাঁটার প্রত্যেকটা সেকেন্ড গুনছি। একটা রাতে কত সেকেন্ড হয় তার ছবি দেখে, তখন তো মোবাইল ছিল না, তার ছবি দেখে আমি শুধু চিৎকার করে বলছি, কোথায় তুমি? আমাকে ছাড়া তুমি কিভাবে থাকতেছো? এরকম সারাটা রাত আমি ভাবছিলাম সকালবেলা আমি চলে যাব। আমি আর সকালবেলা যেতে পারি না, আমি রাস্তায় হাঁটতেছিলাম, ভোরবেলায় সে আসে। আমি ভাবছি যে ওর ভাই আসবে পেপারস নিয়ে, আমি মানে ব্যাগটা দিয়ে আমি চলে যাব, যেহেতু বিজনেস ওর, আমি ব্যাগটা দিয়ে চলে যাব। তখন ওর ভাই আসে, ও আসে 6টার দিকে, আমি রাস্তায় হাঁটতেছি। তখনও রাস্তায় হাঁটতেছেন? হ্যাঁ, আমি তো ওয়েট করতেছি, আমার তো অস্থিরতা। তখন উনি আসে, এসে বলে কি, ভেতরে আয়। আমাকে এভাবে বলে, ভেতরে আয়। আমি ভেতরে যাই, যাওয়ার পরে আমাকে জড়ায় ধরে বলে, আমি কোথাও যাই নাই জান, আমি সারা রাত রাস্তায় ঘুরছি রিক্সা নিয়ে। পরে আমি বললাম কি, গোসল করে আসো। আমি কিছু খাই নাই, চলো আমরা দুজন খাবো, রান্না তো করাই আছে, আমি খাবো। সে গোসল করে আসার পরে এখানে একটা, এখানে একটা কামড়ের দাগ? স্পট। আমি ভাত মাখাচ্ছি ওকে খাওয়াই দিব, জাস্ট ওটা তাকায় আমি বললাম, তুমি কোথাও যাও নাই, সারা রাত রিক্সায় ঘুরছো? ওখানকার 2টা স্পট কি রিক্সাওয়ালা দিয়ে দিছে? সে লাফ মেরে উঠে যে আহ, আমাদের স্টিলের আলমারির যে গ্লাস, ওখানে দিয়ে বলতেছে, শালার, এত চেক করে আসলাম তাও স্পটটা রইল। আমিও ভাত খাইলাম, তাকেও ভাত খাওয়াই দিলাম। কেন? কারণ আমি তাকে ভালোবাসতাম, আমার প্রথম ভালোবাসা সে। এটা ভালোবাসা? আমি তো ভালোবাসি, তার সাইড থেকে না, কিন্তু আমি তো ভালোবাসি। তারপরে অদ্ভুত। তারপরে হলো একদিন ওই মেয়েকে কেউ একজন এসে, ওই সেই দিন সকালবেলায় যেদিন এই ঘটনাগুলো ঘটছে, আমাদের, আপনি তো মোহাম্মদপুরের বাসী, আপনি তো জানবেন কাজী ইসলাম রোডের কিন্তু ম্যাক্সিমাম বাসাগুলো একটু পুরনো। তো ইয়েগুলো দিয়ে একটু, ফাঁকাগুলো দিয়ে একটু হইলেও দেখা যায়। ওই মেয়েকে কেউ একজন দেখাইছে, এটা বাসা? হ্যাঁ, ওই যে দেখতেছো ওই মেয়েটা, মানে আমার হাজবেন্ডের নাম মাসুম, ওই যে মাসুমের সঙ্গে মেয়েটা, ওটা ওর রক্ষিতা। হাউ ডু ইউ নো? তো তারপরে যখন আমি তো অস্থির, আমি, এটা আপনি জানলেন কেমনে যে এটা আপনাদের? এটা ওই যে ওর ফ্রেন্ডরাই বলছে, ওকে। ওর ফ্রেন্ডরাই পরে আমাকে বলছে। তো তখন আমাকে বলল ঘটনাগুলো সব, কি? কে কি কিভাবে তার সাথে কিভাবে জড়াইছে, টোটাল ঘটনাটা সে আমাকে বলল। বলার পরে আমি বললাম, আমি তো মানে স্তব্ধ, তার সাথে কতদিন যাবত ফিজিক্যাল রিলেশন হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কার মাধ্যমে হচ্ছে, সে কোথায় এত সময় দেয়, সবকিছু আমাকে বললো সব। তো ও আমাকে বলল যে তুমি ওর সাথে একটু দেখা করো। দেখা করতে বললো হচ্ছে, ও যেন কি করে ফেলবে, মেবি এরকম কিছু একটা করে ফেলবে। আমি তখন ছোট ভাইয়া, এটা একটু মাথায় রাখি, আমার কিন্তু তখন এইজ কম।
আমি তো আমার হাজবেন্ডের ভালোবাসায় অন্ধ। তো যাই হোক, তারপরে আমরা তার সাথে দেখা করতে যাব। সে কি করলো, দেখা করতে যাওয়ার আগে ইউরোকোলা একটা বোতলের ভেতরে ফেন্সিডিল ভরে নিয়ে আসছিল। মানে তার মাথার মধ্যে এনজয়মেন্টটাই ছিল। আচ্ছা, আমি যখন ওকে ফোনে শুনলাম যে জিনিস আমার বাসায়, আমি ওই যে রাতে সকালে ওনাকে খাওয়াই দিলাম, আমি তো আর খাই নাই, রাতেও খাই নাই, ফুল না খাওয়া, দুপুরেও খাই নাই, সে যেহেতু আসে নাই। সে কি করলো, বলল যে এই আপনার মাল বাসায় 4 বোতল না কয় বোতল জানি দিছে, ওর একটা ফ্রেন্ড ফোন করছে, ও ওকে নিয়ে আসবে। তা আমি কি করলাম, ফোনে কথা বলতে বলতে মানে আমার মাথা গরম হলো এটা যে মানে এতটুক স্যাড একটা বিষয় উনি কত সুন্দর এনভায়রনমেন্ট রেডি করে রাখছে। আমি ওটা খুঁজে বের করে বোতলটা আমি পেয়ে যাই এবং আমি ঢকঢক করে খেয়ে ফেলি। আমার খালি পেট, না খাওয়া, আমার অবস্থা হাত পা কাঁপতে থাকে। ওই অবস্থাতে সে ক্যান্সেল করতে পারত, সে ক্যান্সেল না করে সে বলে রেডি হও, যাব। সে অনেকগুলো অ্যালপিন আমাকে কিনে দেয়। ফেন্সিডিল খাওয়ার পরে অ্যালপিন খেলে নেশাটা আরো বাড়ে, ঠিক আছে। তো যখন আমরা শঙ্করে যাই, একটা রেস্টুরেন্টে আমরা খাবো সবাই মিলে, শঙ্করে যাওয়ার পরে উনি হচ্ছে ওই মেয়েটাকে নিয়ে, আগে থেকে ওর ফ্রেন্ড ছিল, আমি যখন যাচ্ছিলাম আর ওই মেয়েটা ক্রস করছিল, আমার আমরা তো দুইজন রিক্সায়, ওই মেয়েটা যাচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে এই মেয়েটাই, এটা মনে হয়েছে। তা আমি যখন গেছি তখন আমি ওই ভাইয়াকে, আমি তো এক্সাইটেড হয়ে গেছি, কই আপনার ভাবি কোথায়, ভাবিকে নিয়ে আসেন, আমি একটু ভাবিকে দেখি, আমার জামাই কার জন্য পাগল আমি একটু দেখবো না, নিয়ে আসেন। তো বলে কি আচ্ছা দাঁড়াও আনতেছি। ওর ফ্রেন্ডরা আবার আমাকে একটু ভয় পাইতো, তো পরে গেছে ওই মেয়ে আসবে না। তো আমি ওকে বললাম, মমতাজ ভাইকে বললাম আপনি বসেন আমি যাচ্ছি। আমি গেলাম, যে বললাম কি তুমি রূপসা, তুমি একা? বলে কি হ্যাঁ আসো। আসার পরে মমতাজ ভাইকে বললাম আপনি চাপেন, আমি বসবো এখানে। বলে কি ঝুমা, আমি বলছি আপনি ওখানে চাপেন, আমি এখানে বসবো, তুই তোর জামাইয়ের সাথে বস। আমার তখন মাথা কাজ করতেছিল না। সে 4টা কাচ্চি অর্ডার করলো। তখন আমি বললাম আমি এখন লোক জড়ো করব, করে তোদের দুজনকে এখানে বিয়ে করাই দেব এবং তোর সাথে আর আমি থাকবো না। সে কি করলো, মানে আমার যাতে মাথা গরম হওয়ার আগেই সে অনেক টিয়া করে অসুস্থ হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, মানে মানুষ যেন বুঝতে পারে যে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, এই জন্য আমি যা কিছু করতেছে তাদেরকে সেভ করার জন্য। তারা 4 জনই রিক্সা করে আমাকে বাসায় নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওই ঘটনাগুলো সব ওই মেয়ের কাছ থেকে শুনলাম, ওর কাছ থেকে। মেয়েটাও আপনার বাসায় আসলো? হ্যাঁ, আমার বাসায় আসলো। মেয়ের কাছ থেকে শুনলাম, ওর কাছ থেকে শুনলাম। শোনার পরে আমি যেন কি একটা গালি দিছিলাম ওকে। তখন ভার্জিনের বোতল ছিল, ব্লু কালার একটা ভার্জিনের 2 লিটারের বোতল ছিল, সে আমাকে ছুঁড়া মারছিল ওর এই চোখে। তো যাই হোক, তারপর আমি অসুস্থ হয়ে যাই। রাতের বেলা সে মদের আসর করলো। বিন্দু মাত্র অনুশোচনা, ভয়, পাপ কিচ্ছু ছিল না। রাতের বেলা সে মদের আসর বানাইলো। মদের আসর হইল, আমাকেও দেওয়া হইল। এক পর্যায়ে এগুলো আমি জিদ করেই করতেছিলাম, আমার কোনো ইচ্ছাও ছিল না, অনিচ্ছাও ছিল না। তো আমি রাতের বেলা, আমাকে বললো যে বিছানায়, আমাদের তো ফ্লোরিং করা ছিল, আমি আর ও ফ্লোরে ঘুমাবো, মানে বিছানায় ঘুমাবো, আর ওরা 2 ফ্রেন্ড ফ্লোরে ঘুমাবে। 2টা ছেলে? হ্যাঁ। তখন আমি বললাম যে আমি ওর সাথে ঘুমাইতে পারবো না,
আমার পক্ষে ওর সাথে ঘুমানো সম্ভব না, এবং আমি তোর সাথেও ঘুমাবো না। আমি তোর সাথেও ঘুমাবো না, ওর সাথেও ঘুমাবো না। চোখের জলটা মুছেন না আপনি, থাক। তো তখন বলল যে, ও সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি, উঠে দেখলাম এই পাশে ওর বন্ধু ঘুমানো, এই পাশে ও ঘুমানো, মেয়েটা মাঝখানে ঘুমায়, ওকে জড়ায় ধরে ঘুমায় আছে। মেয়েটা মাঝখানে? হ্যাঁ, জড়ায় ধরে ঘুমায় আছে। এটা গেল একটা ঘটনা, চলে গেছে। এরপর আরেকটা ঘটনা, যখনই আমরা কোথাও বাইরে বেড়াতে যেতাম, আমরা প্রচুর ঘুরতাম, যখনই বাইরে বেড়াতে যাই সে প্রথম বলতে কি চলো মিরপুরে যাই, ওকে নিয়ে আসি। যখনই আমরা, ওর একটা ফ্রেন্ড ছিল, ইয়েলো ক্যাপ ছিল, ওই ক্যাপে করে আমরা সারাদিন মানে ঘুরতাম, এখানে ওখানে এখানে সেখানে যাইতাম। যখনই কোথাও যাইতাম ও বলতে কি ওকে নিয়ে যাই। আর আপনি ইয়েস বলতেন? হ্যাঁ, আমি বলতাম ঠিক আছে নিয়ে আসো। এত প্রশ্রয় কেন দিচ্ছেন বলুন? এত প্রশ্রয়, প্রশ্রয় না, এরপরে এরপরে শুনেন, অপরাধী বানাচ্ছেন। প্রশ্রয় না দেওয়ার পরে আমার কি হয়েছে ওই স্টোরি গুলো শুনুন। বলেন। তো আমি চাইতাম যে যা কিছু ঘটুক আমার সামনে ঘটুক। আপনার মনুষ্যত্ব, আপনার বিবেক কতক্ষণ আপনাকে নাড়া না দিবে যে আপনার ওয়াইফের সামনে আপনি কি করতেছেন? আপনার বিবেক কত, আমার এই ভালো মানসিকতা আপনাকে কোথায় নিয়ে যায়? আমি শুধু এটার জন্যই অপেক্ষা করতাম। তো আসলো, তো এটা তো গেল যে যখনই কোথাও যাইতাম সে এটা ইয়ে করতো। একদিন কি যেন কথায় কথায়, ওর ফ্রেন্ড বাসায় ছিল, কি জানি কথায় কথায় একটা মানে কথা কাটাকাটি হয়ে গেছে। তা আমি আবার ওকে বলছি তো তুমি তো যাওই, তুমি তো যাওই। তখন বলতেছে হ্যাঁ তোর এত বড় সাহস, তুই এটা বলস ওইটা বলস, তুই আমার বিশ্বাস করস না, বইলে আমি তো বিশ্বাস করি না, যা তোর সঙ্গে থাকবোই না, আমি তো চলে যেতে চাই, তোর সঙ্গে থাকবো না। ও আমার চুল ধরে এভাবে করে নিচে রেখে ইচ্ছা মতো ঘুষাইছে। ওর ফ্রেন্ড বর্ষা খুশি খেয়ে, আমার গলায় গামছা ছিল, আর আমাদের দরজাটা ছিল হলো স্টিলের, মাঝখানে একটা পার্ট ছিল। তো আমি যখন ও মারতেছে, আমি ড্রেস নিয়ে বেরোচ্ছি যে আমি ড্রেস চেঞ্জ করব, ওটা তো নিস্তালা বাড়ি, ড্রেস চেঞ্জ করবো আমি চলে যাব। তখন সে কি করছে, উঠে এই তুই যাবি না যাবি না বলতে বলতে ওখানে গিয়ে আমাকে ধরছে। তা আমি তো দরজা খুলে বেরোই হয়ে গেছি, একটা তো আমি টান দিয়ে ধরে রাখছি, আর একটা উনি ধাক্কা দিয়ে ধরে রাখছে। রাখতে রাখতে হঠাৎ করে উনি আমার ওই গামছাটা ধরে ফেলে পেছন দিকে। গামছাটা ধরে এভাবে চাপ দেওয়ার কারণে আমি আমি আর নিঃশ্বাস নিতে পারতেছিলাম, এই জায়গাটা চাপ পড়ে যায়। চাপ দেওয়ার পরে আমি জাস্ট ওখান থেকে আমার মনে হচ্ছিল যে আমি এখনই পড়ে যাব, আমি নাই। জাস্ট ওখান থেকে আরেকটা ভাবির দরজায় গিয়ে নক করে বসি, ভাবি আমি শেষ, বলে আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি। যখন আমার জ্ঞান ফিরছে তখন ওই ভাবিদের ঘরে আমি বসা ছিলাম, শোয়া ছিলাম, আমার মাথায় পানি ডালা হচ্ছে, আমি কথা বলতে পারতেছিলাম না, আমার কণ্ঠ বন্ধ হয়ে গেছে। তারপরে আমার আব্বা আসতো, বলতো ও তো বাসায় নাই, আমার সাথে কারোর সাথে দেখা করতে দিত না। নক করলে বলতো কি কাকা ও তো বাসায় নাই, বেড়াইতে গেছে, কারণ আমি তো কথা বলতে পারি না। তখন তো আমি বোবা। আমার চাচা আসছে, বলছে আমি তো বাসায় নাই, আমি পিছনে দৌড়ে গিয়ে ডাকার চেষ্টা করছি, কিন্তু আমি তো কথা বলতে পারি না, ইশারায় কথা বলতে। তারপর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ওই মেয়ে সহ।
ওই মেয়ে ছিল, এবং ওই মেয়ে এসে বলার পরে আমাকে হসপিটালে নেওয়া হয়। এছাড়া না। 2.5 দিন পরে ওই মেয়ে এসে বলে, তুই কি করতেছিস, না তুমি কি করতেছো, ওরে হসপিটালে নিয়ে যাও। তারপরে আমাকে হসপিটালে নেওয়া হয়। হসপিটালে যাওয়ার পরে ডাক্তার মানে কি কি যেন করলো, করার পরে আমাকে জোরে সাউন্ড করতে বললো, আবার সাউন্ড চলে আসলো। আচ্ছা, তারপরে গেল, তারপর অনেকদিন চলছিল, মানে ও সরি, এর মাঝখানে আরেকদিন ও চলে আসছে, ওই মেয়ে চলে আসছে, আমারে বলতেছে, দোস্ত কই যামু, যাওয়ার জায়গা না, আজকে রাতটা তো ওর বাসায় থাকি। আমি বললাম থাক। ওদের তো ফোন ছিল, আমার তো আর ফোন ছিল না। আমি বললাম থাক। তো পরে ও এসে বলল যে, আমার জামাই দেখলাম 3টা ফেন্সিডিল নিয়ে আসছে। দেখলাম আমি, তখন আমাদের আবার মানে অ্যাটাচ বাথরুম, ছোট রুম কিন্তু অ্যাটাচ বাথ। সে কি করলো, আমি বাথরুমে, আমি জাস্ট মানে দরজাটা চাপাই তো গেছি, বেরোবো, আমি দেখলাম আমার দেয়া কাপে সে 2টা ট্যাবলেট মিশাইলো। মানে আপনার কাপে? হ্যাঁ, আমার দেয়া কাপে। আমি দেখছি যে কাপে মিশাইছে, এখন ওটা আমার দেয়া কাপ তো আমি পরে বুঝবো। সে ওটাতে মিশাইছে, দেওয়ার পর আমাকে দিছে ওইটা। না সরি, এটা মানে চা ছিল, চা ছিল, মানে এক্স্যাক্টলি মনে নেই, অনেকদিন আগের ঘটনা। তো মিশাইছে, মিশানোর পরে আমাকে দিছে, আমি খেয়ে ফেলছি। দেখার পরেও? হ্যাঁ, দেখার পর। কিন্তু আল্লাহর কি রহমত, আমার ঘুম আসে নাই, আমি ঘুমাই নাই। তো উনি আমাকে জিজ্ঞেস করলো কিভাবে শুব, তা বলছে আমি মাঝখানে শুব, ওই পাশে শুবে, তুমি এই পাশে শুবা। আর কেমনে শুবা, মানে তুমি ফ্লোরে শো, আমরা দুজন উপরে শুব। এর থেকে তার অন্য কিছু বলার নাই। যখন আমি শুইলাম, শোয়ার পরে সে আমার হাত নাড়লো, আমার নাক দেখলো, আমাকে এমন করে দেখলো, আমি সেন্সলেস। এই অভিনয়টা আমি করছি। সে আমাকে এই পাশে নিয়ে গেল, মাঝখান থেকে সাইডে নিয়ে গেল, সাইডে নিয়ে শোয়াইলো, শোয়ায় তারা ইন্টিমেটি শুরু করল। আর আমি চুপ করেছিলাম, যখন তারা ওপেন হয়ে যাবে তখনই আমি শো করব। ঠিক তাই করলাম। তারা তো বলছে তাদের ভিতরে শুধু বন্ধুত্ব, এই কথাগুলো বলছে তারা আমাকে। যারা তখন কাজ শুরু করছে, আমি উঠে গিয়ে লাইট জ্বালাই দিছি, জ্বালাই দিয়ে বলছি, তুই না বললি তুই ওরে বোন ডাকছিস, ওর যাওয়ার জায়গা নাই, এটা কি? ওই মেয়ে কাপড় চুপড় খুলে পরে পরে টরে ফেললো, তার সাথে আমার এক কথা দুই কথা তর্কাতর্কি ঝগড়া। সে আমাকে ওই বিছানার উপরে ফালায়ে এই জায়গাটার মধ্যে ধরে এভাবে করে 2 আঙ্গুল দিয়ে এমন এমন করছে, আর বলছে তুই মইরা যা, তুই মর। আমার তালুতে রক্ত জমাট হয়ে গেছিল, আমার এগুলাতে খামচির দাগ পড়ে গেছিল। তারপরে আমি আমাদের বাসায় চলে যাই। ছাড়াছাড়ি হয় কতদিন পর? না, ওটা ছাড়াছাড়ি তখনও হয় নাই। কতদিন পরে হয়? না, তখন ছাড়াছাড়ি হয়ই নাই না, আমাদের। প্রথম হাজবেন্ডের সঙ্গে আপনার ছাড়াছাড়ি হয় নাই? এটা তো প্রথম হাজবেন্ডেরই ঘটনা। সেটাই বলছি। হ্যাঁ, ওনার পার্টটা শেষ হ্যাঁ, করেন। ওনার পার্টটাই একটু লং, ওনার আর এনার পার্ট তো আছে, বাট এতটা ট্র্যাজেডি না। জি। তো আমি বাসায় চলে গেলাম। তারপরে আবার সে অনেক করে রিকোয়েস্ট করলো তার ফ্রেন্ডকে দিয়ে আমার সাথে একটু দেখা করাবে, দেখা করবে। আমি যেহেতু ভালোবাসি, আমার ভিতরে দুর্বলতাটা কাজ করবেই। আমি আসলাম তার সঙ্গে দেখা করতে। দেখা করতে আসার পর ওই মেয়েও আসলো। আছে এই সাথে? হ্যাঁ, ওই মেয়েও আসলো।
ওরা সবাই সরি টরি বললো, মাপ চাইলো। কিসের জন্য সরি বলবে? আমাকে সংসার করার জন্য, আমাকে মানে ও কোন অংশের জন্য দুঃখিত? কোনটুকু? ভুল করে ফেলছে। কোনটুকু? নেশা করতেছে একসাথে, ঘুরতেছে একসাথে, একসাথে মিলিত হচ্ছে, কোনটুকুর জন্য? আচ্ছা যাই হোক, যেটার জন্য হোক সে জানে। তা আমাদের আবার সংসার শুরু হইলো, আমরা শুরু করলাম সংসার। সে প্রায়ই যে তার সাথে দেখা করতে যাইতো, ঘুরতে যাইতো, এটা তার মোবাইলে আমি ফোন নাম্বার সেভ করা ছিল না, কিন্তু আমি পাইতাম, আমার তো ফোন নাই, তো বোঝাই যায়। তো পাইতাম। এটা নিয়ে মানে ঝগড়া হইতো, আবার ঠিকও হয়ে যেত। মানে আমার তো প্রুফ নাই, আমি তো সামনাসামনি দেখতেছি না, ঠিক হয়ে যেত। তো এরকম একবার হইলো যে আমরা, ও আচ্ছা, তখন আমার হাজবেন্ডের সাথে তার পরিচয়। উনি হচ্ছিল ওনার যে মাদার, ওনার মাদার হচ্ছিল মানে আমার যে শ্বশুর ছিলেন, আপন শ্বশুর, ওনাকে ছেড়ে উনি আরেকজনের কাছে চলে আসছিলেন ওনার 3 বাচ্চা রেখে। আমার হাজবেন্ডের, আমার মানে ওর চাচু, ফুপ্পি, ওর বাবা, 3 জনকে রেখে উনি মাদ্রাজে পড়াশোনা করতে গেছে, উনি চলে আসে। তো আমার শ্বশুরের সাথে তার অনেক আগে থেকেই সেপারেশন ছিল। সেই জায়গা থেকে সে তার খালামুনির কাছে ছিল, তখন সে সিঙ্গেল। তখন বলে মাসুম ভাইয়ের সাথে তার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। হওয়ার পরে বলে কি, মাসুম ভাই আপনি তো সাবলেটে থাকেন, তাহলে চলেন আমরা একটা ফ্ল্যাট নিই, আমি এক রুমে থাকবো আর আপনারা থাকবেন। তো তার সাথে আমি আগে খুবই ফ্যাশনেবল ছিলাম, আমি খুব স্বাস্থ্য পছন্দ করতাম এবং খুবই মানে ওয়েস্টার্ন গেট আপে চলাফেরা করতাম আগে থেকেই। আমি এরকম ছিলাম, আমার অনেক সুন্দর চুল ছিল, সবাই বলতো আমি অনেক রূপসী ছিলাম। এখনো আমাকে যারা দেখে তারা বলে, তা আমি ছিলাম, তা আমি ওভাবে থাকতাম। তো এখন একটা ইয়াং ছেলে একটা মেয়ের সঙ্গে থাকলে তো 2টা কথা হয়, কিন্তু ওনার কিন্তু গার্লফ্রেন্ড আসতেছে, আমি কিন্তু দেখতেছি সুজন ভাইয়ের গার্লফ্রেন্ড আসতেছে, চা খাওয়াচ্ছি, গল্প করতেছি, আড্ডা দিচ্ছি, হচ্ছে। কিন্তু কিন্তু আমাদের ভিতরে যে গুঞ্জনগুলো শুরু হয়ে গেল, গুঞ্জনগুলো শুরু হয়ে গেল যে তার সাথে আমার এই রটনা চলতেছে। তখনও না, মানে আমার হাজবেন্ডকে বোঝাচ্ছিল আর কি সবাই। তো ওর যে বোন ভাগ্নি টাগ্নিরা আসতো, সুজন সাহেবের যে ভাগ্নি টাগ্নি, ওদের সাথে আমার খুব ভালো বন্ডিং হয়ে যায়। সুজন সাহেবের সাথেও আমার ভালো একটা বন্ডিং হয়, ওর বোন, ওর ভাগ্নি, ওদের সাথে খুব। এবং মাসুম সাহেব যেতে এত সময় দিতে পারে না, তখন সে ওই মেয়ের সাথে সম্পর্ক ছিল কিনা আমি বলতে পারবো না। পরে তার কিন্তু হচ্ছে এরপরেও ছিল, একবার দুইবার ছিল, ওটা পরে হয়তো ক্যাট আপ হয়ে গেছে, যাই হোক। তো পরে ওনাকে নিয়ে গ্যাঞ্জাম শুরু হয়, আমাদের সংসার চলছিল না, উনি যে বিজনেসগুলো করতেছিল সবই ডিফল্ট হচ্ছিল। আমি জবের জন্য ইন্টারভিউ দিই, আপনার একদিন জবের ইন্টারভিউ দিয়ে আসে এবং বাসা চেঞ্জ করতে হবে, বাসাও খুঁজি। তো খুঁজে আমি সারাদিনে টায়ার্ড, আমি সাংসারিক মেয়ে না, আমি কিন্তু সংসারের কাজকর্ম এত বুঝি না। তা আমার বাসায় বুয়া টুয়ারা ছিল, ওরা কাজ করতো, আমি ওই সেজে গুজেই থাকতাম সবসময়, জিন্স টিন্স পরে থাকতাম বাসায়ও। আমি যেহেতু একটু এরকম, আমি বাইরে থেকে আসছি, ওই যে শাড়ি পরা ছিলাম ওই শাড়ি পরে আমি শুয়ে পড়ছি, আমার ভালো লাগতেছে না, টায়ার্ড লাগতেছে। সুজন ভাইয়ের বোন, সুজন ভাই আর আমরা বাসা দেখছি, আর ওর ভাগ্নি ছিল। আমি এসে শুয়ে পড়ছি, তখন সে দেখলাম বসে বসে গাজার ওই সব কাটতেছে, বানাচ্ছে, সে র্যান্ডম খায়। তখন বাদ থাকলো কি তাইলে আর? হ্যাঁ, সে খায়। তো তখন সে বানাচ্ছে আর সিডি বাজতেছে। আমার কখনো বাজে জিনিসগুলো দেখতে ভালো লাগতো না, সে শুরু থেকেই জানতো আমার ঘৃণা লাগে এগুলা দেখতে। তো যখন উনি ওটা বানাচ্ছে, আমার বললে আমি এভাবে করে শুয়ে আসছি, আমি তো দেখছি উনি করতেছে, আমি এভাবে করে শুয়ে আসছি, উনি সিডি বাইচা টাইচা রেডি করে রাইখে ওটা বানাচ্ছে। তো আমি যখন এভাবে ঘুমায় আছি, তখন বলতেছে কি, এই ঘুমায়ও না। আমি বলছি কি কেন, আমার তো ঘুম পাইছে, আমি তো টায়ার্ড। আমি যখন দেখলাম যে ওরা বানাচ্ছে, তুমি এটা খাবা, ওগুলা দেখবা আর আমার উপর অত্যাচার করবা, আমি কোনো অবস্থাতে আজকে কিছু করতে পারবো না, আমার শরীরের অবস্থা ভালো না, আমি টায়ার্ড। আমি শুয়ে পড়ছি, তখন বলছি তোর তো ভালো লাগবেই না,
ওই যে তখন আমি কিন্তু প্রথমে বলে নিলাম যে সুজন সাহেবকে নিয়ে আমার গুঞ্জন কথা চলতেছে, উঠতেছে। হ্যাঁ, তার মাথার মধ্যে আমার ফ্যামিলি মেম্বারই পুশিং দিচ্ছে, কারা আমি তাদের নাম বললাম না। তো তখন বল কি এখন তো তোর ভালো লাগবেই না, তোর তো তুই তো আরেক জায়গায় তোর চাহিদা মিটায় আসস, আমার কাছে তো তো আমি বলছি তুমি এখন ঝগড়া করবা, ঝগড়া করো, আমি তোমার সাথে ঝগড়া করবো না, আমার শরীর ভালো না, তুই খাও যা ইচ্ছা তাই করো, আমি ঝগড়া করব না বলে আমি এভাবে করে শুয়ে আছি। সে মেবি ওইটা খাইছে, আমি এত খেয়াল নাই আমার, খাইছে মেবি। ওখান থেকে উঠে আমাকে অকথ্য ভাষায় গালি দিয়ে আমার হাতটা সরায়ে, এই হাতটা মেবি ধরা ছিল আমাদের ওই যে কতগুলো ফিক্সড খাট আছে না একটু নিচা, বক্সিং খাটগুলো ওটা তো একটু নিচা, উনি ওখান থেকে এসে আমার এই হাতটা ধরে এই হাতটা সরায়ে ওনার পায়ের গোড়ালি দিয়ে আমার এই চোখটাতে এভাবে করে একটা ইয়ে দিয়ে এভাবে করলো, ও মাই গড, এভাবে করে মানে একদম এভাবে করে দিয়ে এভাবে আমার মনে হইলো আমাকে কেউ মানে অনেক উপর থেকে মহাশূন্যে ফালাই দিচ্ছে। আমি ও মা বাবা গো বলতেছি, সে আমার এখানে উঠে বসলো, বসে এভাবে ধরে আমার গলার মধ্যে কি যেন করতেছিল, বলতেছিল তুই মইরা যা, তুই মর। তখন চানমিয়া হাউজিং এর বাসা, সবই তো একটু কনজাস্টেড বাসা, জায়গাগুলো একটু কম। আমাদের ঠিক পেছনের বিল্ডিং এর বাড়িওয়ালারা ওনাদের নিচের ফ্লোরে কাজ করতেছিল, এর জন্য ওনারা আমাদের যে বরাবর ফ্লোর ওই ফ্লোরে ওনারা থাকতো। আমাদের জানালাটা খোলা ছিল কারণ আমরা তো জানি ওই ফ্লোরে কেউ নাই। ওইখানে ওই বাড়িওয়ালার ছেলে দেখছে, দেখে সে চিৎকার করে বলে মাইরে ফেলতেছে, মেয়েটারে মাইরে ফেলতেছে, জানোয়ারের বাচ্চা সর তুই, মাইরে ফেলতেছে। এইটা বলার সাথে সাথেই সে দৌড়ে উঠে যে স্টিলের আলমারির পেছনে ওই পাশে বসেছিল। আমি জাস্ট দরজা খুলে দেখি ওর ভাই আর ওর দোকানের কর্মচারী দাঁড়ানো। বলেই আমি বলছি দেখ, আমার তো চোখ দিয়ে রক্ত পড়তেছেই। আমি ওর ভাইকে বললাম দেখ আমি নেশা করি নাই, এই জন্য আমাকে এভাবে মারা হয়েছে, শুধু আমি নেশা কেন করি নাই বলেই আমি পড়ে যাই। ভোরবেলায় আমার জ্ঞান ফিরে, তখন আমি উঠে দেখি যে উনি আমার মাথার কাছে, মানে আমি আমার এরকম ওড়না দেয়া, সে আমার মাথার কাছে বসে মোনাজাত করতেছে, আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ তুমি আমার জানুকে লাস্ট বারের মতো ফিরিয়ে দাও, আমি কোনোদিন ওর সাথে কোনো অত্যাচার করব না। তো তখন আমি ওনাকে দেখে আমি ভয় পেয়ে গেছি। আমি বলছি প্লিজ আমার মায়েরাও না, প্লিজ তুমি এখান থেকে যাও, আমি তোমার নিতে পারতেছি না। তখন সে ওখান থেকে যায় নাই। তো পরে সুজন সাহেব এসে বলে যে যেহেতু সে ভয় পাচ্ছে আপনি শুনে থাকেন। হ্যাঁ, কিন্তু সুজন সাহেব তখন র্যান্ডম বাসায় ছিলেন, বাসায় থেকে সে বরফ দিয়ে আমার এই চোখটাকে সেবা যত্ন করছে, মেডিসিন খাওয়াইছে। আপনি কাট টু শর্ট, আপনি এই ছাড়াছাড়ি গল্পটায় আসেন। আচ্ছা, তারপরে সুজনকে নিয়ে অনেক গ্যাঞ্জাম চলতে থাকার পরে আমার এর আগে 2টা বাচ্চা হয়েছে, ওটাও সে মেরে আমাকে মারছে ফালায় দেওয়ার জন্য। আচ্ছা, লাস্ট বেবিটা আসে ওর ডিভোর্সের ঠিক আগে। তখন ডাক্তার আমাকে বলছে তুমি যদি এই বেবিটা ফেলে দাও তুমি আর কখনো মা হতে পারবে না। এটা আমি তাকে বলি, সেটা মানতে চায় না, আমাকে এভাবে ধরে বলে টাকা দিয়ে গেছি বাচ্চা ফালায় আসবি, বাচ্চা যেন আমি না দেখি। তো এটা বলার পরে আমি আর কি করব,
ও আমার এর মধ্যে আমার বুকে ব্যথা উঠে, আমাকে হসপিটালে নেওয়া হয়। তখন সুজন বলছিল যে মাসুম ভাই ওনাকে ইনজেকশন পুশ করতে বলে দিয়েন না, কারণ ভাবি তো প্রেগনেন্ট, দিয়েন না। তো বলে যে আম, না, ও তো ঠিক হইতে হবে, তো সে তো বাচ্চা রাখবে না। তো পরে আমাকে এসে বলে যে বাচ্চা ফেলে দিতে। আমি যখন বাচ্চা ইয়ে করি তখন সে ছিল না, সিগনেচার দেয় সুজন, কারণ একটা হাজবেন্ডের তো সিগনেচার লাগে। এবং ওর ভাগ্নি আমার সাথে ছিল, তার সময় নেই, সে থাকতে পারবে না। আমি যেদিন অবসন করে আসি বাসায়, তো আমার তো টাইম মতো মেডিসিন খাইতে হবে, যে তোমার থার্ড টাইম, এটা টাইম মতো মেডিসিন খাইতে হয়, ভাত খাইতে হয়। আমি তো মুভ করতে পারি না, উঠতে পারি না। তাই ওই সুজনই আমাকে ডিম ভেজে দিত, ভাত রান্না করে দিত, আমি বসে খাইতাম। একদিন উনি যেদিন মানে এটা সেকেন্ডের কথা, যেদিন হয়েছে তার সেকেন্ডেতে উনি আসছে, বাসায় আসছে, এসে ল্যাংড়াইতে ল্যাংড়াইতে আসছে। হ্যাঁ, এসেই আমার এখানে শুয়ে আমার ধরেই বলতেছে, জানু রে আজকে আমার সব শেষ। কেন? আমার ক্যান্সেল মনে হয়েছিল ওরা ওই মেয়ের কাছে গেছে। বলছে কি হয়েছে, উঠো উঠা বসো, কি হয়েছে শুনি, কি হয়েছে? বলে ছিনতাইকারীর কবলে পড়ছিলাম। ওর যেহেতু ভাঙটি টাকার বিজনেস, ভাঙটি টাকা ছিল, নগদ টাকা ছিল, 3টা মোবাইল ছিল, ওর একটা, আমার একটা, ওর ফ্রেন্ডের একটা, এগুলা সব নিয়ে গেছে। আমি বলছি কোথা থেকে নিছে? তো পরে পরে আমি আমি ওই সুজন বসা সামনাসামনি বলছি, সত্যি করে বলো কোথায় গেছিলা, কোথা থেকে নিছে। সত্যিটা যদি আমি একা বের করতে পারি তাহলে তোমার অবস্থা খারাপ হবে, আর যদি তোমার মুখ থেকে শুনি তাহলে একটু হলেও কম হবে। তখন সে আমাকে বলে যে ওই মেয়ের সঙ্গেই সে দেখা করতে গেছিল, যাওয়ার পরে তার টাকা টোকা সব রেখে দেয়, তাকে উলঙ্গ করে ছবি তোলা হয়, ইভেন তার ব্লাইন্ড পেপারে সিগনেচার রেখে দেয়। কে ওই মেয়ে? হ্যাঁ। আর প্রেম ভালোবাসা? ওই মেয়ের তো দরকার ছিল টাকা। ও, তো যাই হোক, ওই দিনই আমি চলে যাই। আরে সাবাস। আপনি বললেন কেন তারপরেও আমি এত কিছু প্রতিটা জায়গায় আমার মনে হয়েছে বোন, একবার ভুল হইতে পারে একটা মানুষের, 100 বার ভুল কেন করি নাই, আমি কেন ছেড়ে যাই নাই, এখন আমি বলি। আমি যখন এত কিছুর পরেও আমার বাবা মার কাছে চলে গেছিলাম, আমার বাবা মা প্রতিবার ওনার কাছেই পাঠাইতে চাইছে, শুধু আমার আব্বা আম্মা না, ফুল ফ্যামিলি, পরিবার, প্রতিবার আমার কথা কেউ বিশ্বাস করে নাই। পরিবার কোনোদিন হেল্প করে না বিপদে পড়লে? করে নাই। আমি অনেক না খেয়ে থাকছি, আমি অসুস্থ থাকছি, অনেক মানে রাস্তায় হেঁটে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি। একটা রাস্তার লোক, অচেনা লোক হেল্প করে, পরিবার কোনোদিন হেল্প করে না, করেন। এটা সবচেয়ে বাস্তবতা। এই সময় আমার যে বর্তমান হাজবেন্ড, উনি আমার পাশে ছিলেন, ওনার ভাগ্নি আমার পাশে ছিলেন, ওনার মনের কথা তো আর আমি জানি না, পাশে ছিলেন। আমার যদি 10 টাকা লাগতো, এটা সেটা, ডিভোর্স কিভাবে করতে হয় এগুলো আমি জানি না। তো এই টাকা, আমার একটা কানের দুল ছিল, ওই কানের দুলটা বিক্রি করব বলছি, আমার আম্মার কাছে বলছে আম্মা আমার 200 টাকা দিবা? আম্মা বলছে নাই। যখন আমি বলছি আমি কানের দুল বিক্রি করবো, আম্মা বলছে কত বিক্রি করবি, তাহলে আমি রাখবো। মা, মহান মা, স্বার্থহীন মা, মায়ের পায়ের তলে বেহেশত। তো মা সন্তানের স্বার্থ ছাড়া কিছু বুঝে না, সেটাই। তো যাই হোক, আমি ওভাবে চলতে থাকি। তো এরপরে হচ্ছিল একদিন সবাই, আমার ফুল ফ্যামিলি, আমি ঘুমাচ্ছিলাম আমার আম্মার বাসায়, আমার বাসায় আমার সাথে কেউ কথা বলতো না, আমি শুধু আসতাম থাকার জন্য। এবং আমার প্রচুর অ্যালার্জি ছিল শরীরে, মাথা ব্যথা। আমাকে একটা কথা বলেন বোন, বাংলাদেশে অন্তত 60 লক্ষ নারী আছে যারা গার্মেন্টসে কাজ করতেছে, অশিক্ষিত, নিজের পেট নিজে চালাইতেছে। আপনি তো সুস্থ ছিলেন। আসলে কি,
সেই কথাগুলোতেই আসবেন আপনার প্রত্যেকটা কথার। হ্যাঁ, আমি কিন্তু প্রথমে বলে নিয়েছিলাম যে আমার ভুলের কারণেই আজকে আমি এই জায়গায়, কথাটা কিন্তু আমি বলেছি। True. এবং আমি এখানে এসছি আমার এই ভুলগুলোকেই যেন কেউ সবাই না যেন করে। শুধরায়ে আগে চলতে পারে। সঠিক আছে? সঠিক। আমি তো ভুল করে ফেলছি, এবং এই ভুলগুলো যেন আপনারা কেউ না আর করেন, না কেউ না কেউ না করুক। এই এতবার না, একবার মাফ করা যায়, দুইবার মাফ করা হ্যাঁ। যায়, প্রতিদিন সেটাই ইম্পসিবল। তো হচ্ছে আমি আমাকে আমার সকালবেলা আমার চাচা আসলো, আমাকে ঘুম থেকে উঠাইলো, উঠায় আমাকে বলল যে দুষ্টামি করতেছে, তা বলে উঠ চল। আমি বলছি কোথায় যাব? আমাকে কিন্তু কেউ খোঁজ খবর নেয় না, আসছে চল। আমি বলছি কোথায় যাব? বলে কি চল যাইতে হবে, যাবো। আমি বলছি আমি যাবো না। বলছে আমারে না করতেছিস কর, আমার মা এলে কিন্তু না করতে পারবি না, মানে আমার দাদু আসলে। একটু পরেই দেখলাম, আমি মুখ হাত ধুইতে ধুইতে আমার দাদু, আমার চাচি, না আমার দাদু, আমার ফুপ্পা, আমার ফুপ্পি এবং সে আমার হাজব্যান্ড, উনি আসলো, মানে আমার এক্স হাজব্যান্ড যিনি, উনি আসলো। আসার পরে বিচার সালিশ শুরু হইলো। শুরু হওয়ার পরে বিচার সালিশে ওনাকে মারা হইলো। কে মারলো শুনবেন? আমার ফুপা, যিনি 9 বছর বয়সে আমাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতে চাইছে। এবং এই কথাটা আমার ফুল ফ্যামিলির লোকজনই জানে। হ্যাঁ, এবং ওই সময় আমাকে শুনতে হয়েছে, আমার মজা লাগছে তার টাচিং। 9 বছরের একটা বাচ্চা আমি, ওই লোক ওকে শাসন করলো, মারলো সবার সামনে, আমার চাচার সামনে। আমি কিচ্ছু বলি নাই, খালি আগের দিন রাতের বেলা আমার হাজবেন্ড ওদের প্ল্যানটা আমাকে বলে দিছিল। ওরা আসছে আমাকে নিয়ে যাবে, ওরা আমাকে কক্সবাজার নিয়ে যাবে, কক্সবাজার নিয়ে যেয়ে একটা রুমে আমাদের দুজনকে বন্দি করে রাখবে। হ্যাঁ, আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ, সে জোরপূর্বক আমার সঙ্গে ইন্টিমেটে যাবে, যাবার পরে আমি সব বাদ দিয়ে বাচ্চা নিয়ে নিব। এই প্ল্যান তাদের ছিল। এই প্ল্যানটা আমার হাজব্যান্ড আমাকে আগের দিনই বলে, বর্তমান হাজব্যান্ড যে। তখন আমি তো অলওয়েজ, মানে যেহেতু আমি সেজে গুজিয়ে থাকতাম, তা আমার একটা প্যান্ট আর একটা টপস পরাই ছিল, ওনাটা নিয়ে জাস্ট বাথরুমে গেছে। আমার কাছে কয়েকটা টাকা ছিল, একটা মোবাইল, যেটার সাথে আমি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতাম, যেহেতু উনি আমাকে হেল্প করে। তো তখন ওই ওই মোবাইল আর টাকাটা আমি এখানে নিয়ে, আমি আমাদের বাসাটা হচ্ছিল ওল্ড টাউনের বাসা, তো রাউন্ডার, মানে এই বারান্দা থেকে আপনি এইভাবে রাউন্ড করে যেতে পারবেন। আমি কি করছি, এদিকে তো আমাদের বাসা, এদিকে হলো গেট, আমি এই দিক দিয়ে নিচে নিচে বসে বসে ঘুরে ওই দিক দিয়ে বের হয়ে গেছি। ইম্পসিবল, আমি আর তার সঙ্গে যাব না। তো পরে চলে যাই। চলে যাওয়ার পরে ওখান থেকে আমি ওনাকে বেরোয় ফোন করি, ফোন করে বলি যে এরকম এরকম অবস্থা। তখন বলে আপনি শেরাপাড়া চলে আসেন। তা আমি বলছিলাম তুমি চিনি না। তো পরে চলে যাই শেরাপাড়ায়, ওখানে যাই। এর মধ্যে আরো ওনার সঙ্গে আরো কয়েকবার ঘটনা হয়েছে, আমাকে আবারও ধরে নিয়ে যাওয়া হয়েছে, 3 দিন আটকায় রাখা হয়েছে ওনার সঙ্গে, মানে ইয়ে করা অনেক কিছু হয়েছে। এগুলো আমি স্কিপ করলাম, এগুলো আমার এক চাচা ছিল মারা গেছে, ওগুলো আমি স্কিপ করলাম। আমাকে অনেক জবরদস্তি করা হয়েছে, কিন্তু আমি মানে ওর বোন আমাকে অফার করছে যে তুমি আমার ভাইকে বিয়ে করো, কারণ তোমার তো ওর প্রতি, ওকে নিয়ে তো তোমার একটা বদনাম হয়েই গেছে, তুমি ওকে বিয়ে করো। আর তুমি তো দেখা গেলো ওর সঙ্গে সংসার করলেও তোমার এই কথাটা থেকেই যাবে যে এই লোক তুমি কিছুই ছিল না, তখনই তোমাকে মারধর করতো, আর এখন তোমাকে একটা বাজে কথা আসছে, তোমাকে তো ছাড়বে না। ওই অবস্থায় আমি ওনাকে কোনো রেজাল্ট জানাই নাই, না জানানোর পরেও আমাকে অনেকবার আটকায় রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে, কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হয় নাই। হ্যাঁ, এবং ওই মেয়ে আমাকে তাজমহল রোডে রাস্তায় আটকাইছে, আটকায়ে ওর 4-5 জন সাঙ্গপাঙ্গ মিলায়া আমাকে, ওই যে কি যেন বলে হাতের মধ্যে কি যেন খুর না কি যেন থাকে, ও বলে আমাকে এখানে স্টেপ দিবে, এখানে স্টেপ দিবে, আমাকে মারবে। হ্যাঁ, তখন ওই মেয়ে আমাকে বলছে মাসুমের সাথে আমার বিয়ে হয়ে গেছে,
তুই মাসুমের জীবন থেকে সইরা যা। আমি বলছি আমি তো মাসুমকে চাই না, আমি তো ছেড়ে দিছি, আমাকে তুই ছেড়ে দে, আমি কোনোদিন মাসুমের সঙ্গে সম্পর্ক জুড়বো না। এই মেসেজটা মানে এই যে আমার মানে যখন উনি ফোন দিছে, আমার ফোনটা আমি ওরা যে কেটে দিছে আর শাউটিং উনি কিন্তু শুনছে, এবং উনি মেসেজও পাঠাইছে যে কি হয়েছে তোমার, তুমি কই। আমার কিন্তু ওই দিন দাদুর বাসায় যাওয়ার কথা ছিল। তো এগুলা গেল মাঝখানের ঘটনা। তারপরে আমি চলে গেলাম আমার ননাসের মেয়ের বাসায়। ওখান থেকে আমার ননাস আসছিল, ননাসের সাথে আমি আবার আমার শ্বশুর বাড়িতে চলে যাই। ওখানে যাওয়ার পরে আমি প্রথমে ছিলাম হচ্ছিল আমার ননাসেরই বন্ধুর বাসায়, বান্ধবীর বাসায়। আমার আম্মা, আমার আপন ছোট বোন এবং মাসুম সাহেব ওনারা ওখানে যায়। বিয়েটা ওনারে দিয়ে দেয়? না না, ময়মনসিংহে ওনারা যায়। ময়মনসিংহে যায় হচ্ছিল আমাকে পুলিশ দিয়ে ধরে নিয়ে আসার জন্য, যে আমার ও ততদিনে ওনার সাথে আমার ডিভোর্স চলতেছে। আমার ওই ডিভোর্স উইথড্র করার জন্যই আমাকে ওই যে আটকায় রাখা হইতো। তা আমি কোনো অবস্থাতে ওই উকিলরা বলছে যে উনি যদি উইথড্র করে এটাই হবে, এছাড়া এটা উইথড্র হবে না। তা আমি যখন ওখানে যাই তখন তো আমার ডিভোর্স লাস্ট চলতেছে। তখন উনি আমাকে বলে যে ওনারা ওখানে যায়, যে বলে যে এরকম এরকম ইয়ে হয়েছে। তা আমি তো তখন লুকাই, তো তখন তারা আমাকে খুঁজে পায় না, পুলিশ টুলিশ নিয়ে যায়, আমাকে খুঁজে পায় না, সব বাসায় খুঁজে কিন্তু খুঁজে আর পায় না। না পাওয়াতে তারা চলে আসে। ওই মুহূর্তেই আমার ননাস বলে যে এইভাবে করে তো রাখা যাবে না, হ্যাঁ এইভাবে করে তো যে কোনো সময় আমরা ফেসে যাব। কিন্তু আমার শ্বশুর রাজি ছিল না। আমার শ্বশুর বলতো কি আরেকজনের বউ চুরি করে নিয়ে আসছে আমার ছেলে, এই কথা বলে। বলার পরে ওনারা একটা কাজী ডেকে, আমার ননাসের হাজবেন্ড আমাকে জিজ্ঞেস করে, ঝুমা তোমাকে যদি 10,000 টাকার মৌখিক কাবিনে বিয়ে করানো হয় তুমি কি করবা? আমি বলছি আমি এখানে আজকে 5-6 দিন হয়েছে আছি, আপনারা যদি লাথি মেরে বের করে দেন তাইলেও তো আমার কিছু বলার নেই, তার থেকে 10,000 টাকার কাবিনে বিয়ে হলেও ভালো। তখন আমাদের মৌখিক কাবিনে বিয়ে হয়। এবং আপা বলে সুজন পরে একটা কাগজ করে নিস। চলতে থাকে আমাদের সংসার। আস্তে আস্তে আমাদের শ্বশুরবাড়ির লোকজনও খুব একটা কেউ মেনে নেয় না, কারণ আমি ময়মনসিংহে থাকতে পারি না, ঢাকায় চলে আসছি। আমার বাপের বাড়ির লোকজনও সম্পর্ক ভালো ছিল না, মিল নাই। তখন আমার মেয়েটা পেটে আসে। মেয়েটা আলহামদুলিল্লাহ, সো বাচ্চা আসে আপনার? হ্যাঁ আমার বাচ্চা আসে। প্রথমে 2টা মিসক্যারেজ হয়েছে, 2টা হয়ে গেছে। তো তারপর আমার মেয়ে পেটে আসে। মেয়ে পেটে আসার পরে সেই বাচ্চাটা নেয়, সে আর ইয়ে করে না, নেয়, ভালো কথা চলছে।